আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞানে আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি হবে 20-20 পাওয়ার সাধারণ জ্ঞানের প্রাইমারিতে। আপনার যেটা চ্যালেঞ্জ নিয়েছি সেটা ইনশাল্লাহ করে দেখাবো। তো আজকে আমাদের ক্লাসটি মূলত হচ্ছে যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তাদেরকে 1 নাম্বার প্রায়োরিটিতে রেখেছি। যারা হচ্ছে 19তম নিবন্ধন দিবেন তাদের জন্য আজকের এই ক্লাসটি সরি। এবং যারা বিসিএস পরীক্ষা দিবেন অথবা 10 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষাতে আপনার ক্লাসটি তাদের জন্য হচ্ছে মূলত আজকের এই ক্লাসটি। সুতরাং সাধারণ জ্ঞানের আজকের এই ক্লাসটিতে সবাইকে আমি ওয়েলকাম করছি জুমার পর এই ক্লাসটিতে। তো আজকের এই ক্লাসটি মূলত হচ্ছে বিগত সালে প্রাইমারিতে এবং অন্যান্য চাকরির পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ বিশ্লেষণ, এবং এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আপনার যদি হয়ে থাকে সেখান থেকে যাতে আপনি অ্যান্সার করতে পারেন, হুবহু যাতে আপনার কমন না আসলেও ওই রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে আপনি যাতে অ্যান্সার করে আসতে পারেন। কথা হবে আজকের সেই বিষয়গুলো নিয়ে। তো দেরি না করে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন ক্লাসটি শেয়ার করে দেন, যাতে আজকের এই ক্লাসের ভাগী সবাই যাতে আমরা হই। এবং অনেক ভাই বোন আছে সঠিক গাইডলাইনের কারণে প্রাথমিকে অথবা অন্য কোনো চাকরির পরীক্ষাতে সে চান্স পাচ্ছে না, সেও যাতে এই ক্লাসটি করতে পারে তাকে একটু সুযোগ করে দেন, শেয়ার করে দেন। দ্রুত শেয়ার করতে হবে, দ্রুত শেয়ার করতে হবে। আচ্ছা, অলরেডি আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো আজকের এই ক্লাসটি একটু শেয়ার করে আপনি রেখে দেন, এবং কি অন্য কেউ এই ক্লাসটি থেকে যাতে তারা উপকৃত হতে পারে তাদেরকে এই ক্লাসটি করার সুযোগ করে দেন। কারণ হলো আজকের এই ক্লাসটি শুধু যে প্রাইমারিতে পরীক্ষা দিবে তাদের জন্য না, আজকের এই ক্লাসটি হচ্ছে যারা যে কোনো চাকরির পরীক্ষাতে অংশগ্রহণ করবে প্রত্যেকের জন্য আজকের এই ক্লাসটি, প্রত্যেকের জন্য। সুতরাং এই ক্লাসটি থেকে আপনি যেই ইনফরমেশন পাবেন, আপনি আজকের ক্লাস থেকে যে একটা গাইডলাইন পাবেন, এটাই হচ্ছে যথেষ্ট আপনার প্রাইমারি পরীক্ষাতে বসার জন্য। সুতরাং এই ক্লাসটি আপনি যদি অবহেলা করেন তাহলে আসলে অবহেলা হয়ে যাবে। কারণ এই বছরের চাকরির পরীক্ষা প্রাইমারি নিবন্ধন অথবা যে কোনো চাকরির পরীক্ষাতে এই বছর আপনি যারা চ্যালেঞ্জের মুখোমুখি, এবং আপনি হতে পারে ভাগ্যবান, আবার হতে পারেন আপনি কি একবার কপাল পড়া। সুতরাং আপনি কি ভাগ্যবান হতে চান? আপনি যদি ভাগ্যবান অথবা ভাগ্যবতী হতে চান তাহলে আপনাকে এই চাকরিটাই পেতে হবে। এবারের যে চাকরির প্রশ্ন, এবারের যে পরীক্ষাটা হবে এখানেই যাতে আপনার হয় সেটা কিন্তু মাথায় নিয়ে আপনাকে কাজ করতে হবে। ধরেন পরীক্ষা দিলাম, হইল না, আরেকটা তো চেষ্টা করব, এরকম যদি আপনি করতে থাকেন একটা তো আপনার হবে না। সুতরাং আপনাকে মনে করতে হবে এটাই হচ্ছে আমার শেষ। আচ্ছা, আমার সাথে যারা যারা যুক্ত হয়েছেন কে কয়টা শেয়ার করেছেন আর কে কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান। হ্যাঁ, কমেন্টে জানিয়ে দিতে হবে কে কোথা থেকে দেখছেন। আমাদের সাথে অনেকেই জয়েন করে ফেলেছেন ইতিমধ্যে। আমি দেখতে পাচ্ছি সুরভি আক্তার জয়েন করেছেন আমাদের সাথে, রিমঝিম জয়েন করেছেন, তারপর আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন অলরেডি, অনেকেই জয়েন করে ফেলেছেন। আমি বেশি সময় নেব না, আপনাদেরকে যে সময়টা দিয়েছি দ্রুত আপনি শেয়ার করে দিতে হবে, তাহলে আমি আমার ক্লাসটি শুরু করতে পারছি আর কি। খুব দ্রুতই শেয়ার করতে হবে, দ্রুত শেয়ার করতে হবে, তাহলে আমি আমার ক্লাসটি শুরু করে দিব। জি, ময়মনসিংহ থেকে দেখছেন আমাদেরকে, ঢাকা থেকে দেখছেন, আমাদেরকে কক্সবাজার থেকে দেখছেন। থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করেছেন। এই দুপুরে সাধারণত অনেকেই ঘুমান, কিন্তু আপনি ঘুম বাদ দিয়ে আপনি এই ক্লাসটিতে জয়েন করেছেন, হতে পারে আপনি হচ্ছেন ভাগ্যবান অথবা ভাগ্যবতী। কারণ কি? কারণ আপনি কষ্টকে মানে বিসর্জন, আরামকে বিসর্জন দিয়ে কষ্টটাকে নিয়েছেন, আর যে পরিশ্রম করে সে সফল হয়। পৃথিবীতে এমন কোনো কি পাসওয়ার্ড নাই যার মাধ্যমে দেখা যায় যে শর্টকাট ওয়েতে সফল হয়ে গিয়েছে। পৃথিবীতে যতটা সফলতা এসেছে
সেটা এসেছে কিভাবে? অনেক পরিশ্রমের মাধ্যমে, চ্যালেঞ্জের মাধ্যমে। সুতরাং এই চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে, এই চ্যালেঞ্জের মাধ্যমে আপনার সফলতা। স্যার আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছি, আমাদের আফরিদা মারিয়াম, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম আমাদের ক্লাসে। ফয়সাল ভাই দেখছেন, আমাদের ফেরদৌসি আপু দেখছেন, আমাদের সাথে আছেন শেখ হাফসা হক, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালিদ আমাদেরকে দেখছেন, সাদিয়া তাসনিম সিলেট থেকে, সে সিলেট থেকে জয়েন করেছেন। শাফিনাজ বৃষ্টি এইমাত্র জয়েন করেছেন। ইমরান হোসেন আমাদের বরিশাল থেকে জয়েন করেছেন। তারপর হচ্ছে বারাই বারাগি, আমি গোপালগঞ্জ থেকে দেখছি। ওকে, যারাই জয়েন করেছেন তাদের জন্য আমি আমার ক্লাসটি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, বিসমিল্লাহ। আমাদের আজকের এই ক্লাসটিতে বিগত সালে প্রাইমারিতে এসেছে এমন প্রশ্নই আমি ডিজাইন করেছি, এবং এগুলো যে শুধু প্রাইমারিতে এসেছে তা নয়, এই প্রশ্নগুলো কিন্তু বিসিএস ও এসেছে। মনে রাখবেন, এগুলো বিসিএস এর প্রশ্ন, আবার এনটিআরসিএ এর বিভিন্ন পরীক্ষাতে এগুলো এসেছে, আবার 10 থেকে এই যে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো, ঠিক আছে, এই পরীক্ষাগুলোতেও এই প্রশ্নগুলো এসেছে। সুতরাং এই প্রশ্নগুলো আপনাকে যত্ন করতে হবে এবং এটা থেকে আইডিয়া নিতে হবে কেমন প্রশ্ন হবে। যেমন এই যে প্রশ্নটা আমি দেখেছি, জাতিসংঘের সংস্থা আইপিসিসি এর পূর্ণরূপ কি? তার মানে যে কোনো মানে শর্ট ফর্ম দেওয়া থাকবে, এটার ফুল মিনিংটা আপনার কাছে জানতে চাইবে। তাইলে দেখি আইপিসিসি এটার ফুল মিনিং কি দেয়া আছে। প্রথমে দেয়া আছে ইন্টারন্যাশনাল পাবলিক কমিটি ফর ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা, ইন্টারন্যাশনাল পাবলিক কমিটি ফর ক্লাইমেট চেঞ্জ এটা কি হবে, নাকি ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, নাকি এটা হবে, নাকি ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, নাকি ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ? কোনটা হবে বলেন? ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা, দুইটা কি একই রকম হয়ে গেছে? ইন্ট্রা গভর্নমেন্ট বলেছে। আচ্ছা, এখানে দুইটা থেকে যে কোনো একটা হবে, কারণ উপরে একটা হবে না, কিন্তু নিচে দেখেন অনেকে কিন্তু অ্যান্সার এই দুইটা নিয়ে কনফিউশনের মধ্যে পড়ে যাবে। এইটা মূলত হচ্ছে আইপিসিসি মানে ইন্টার গভর্নমেন্টাল, দেখেন এখানে ইন্টার আছে আর এখানে লেখা আছে ইন্ট্রা, তাহলে পার্থক্য করে দেখছেন কিনা? তাহলে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, তার মানে এটাই সঠিক। ঠিক আছে, যখন ইন্ট্রা বলা হবে, ইন্ট্রা কিন্তু হচ্ছে না। এই প্রশ্নটা দেখেন সম্ভবত নিবন্ধন পরীক্ষাতে এসছে, এটা মনে হয় 18তম নিবন্ধন আমি পেয়েছিলাম। হ্যাঁ, 18তম নিবন্ধন এই প্রশ্নটা, না জানি 17তম না 18তম নিবন্ধন এই প্রশ্নটা এসেছে। তাহলে দেখেন ইন্ট্রা গভর্নমেন্টাল এটা কিন্তু হয় না, তাহলে হচ্ছে কি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এটা মূলত জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যেটা 1988 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল। এটা হচ্ছে 1988 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল। এটা মূলত জলবায়ু সম্পর্কীয়, ঠিক আছে, জলবায়ু সম্পর্কীয় একটি সংস্থা, যেটা হচ্ছে আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। স্যার আমি কোন ক্লাসের পিডিএফ পাইনি। আচ্ছা, আপনাকে পিডিএফ দেয়া হবে বোন, ইনশাল্লাহ দেয়া হবে। আচ্ছা, তাহলে এটা যদি হয়ে থাকে লিখে ফেলবেন ডান। আর যারা ক্লাসটি শেয়ার করেননি, আমি বলবো কি, আমি কিন্তু এই ক্লাসটা এবার কন্টিনিউ করব না, ক্লাসটা শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, আপনাদের জন্য এই গবেষণামূলক ক্লাসগুলো। সুতরাং আমাদের নতুন নতুন স্টুডেন্ট যারা আছে এবং সবাই যদি এই ক্লাসটি না পায়, তাহলে কিন্তু এই ক্লাস কন্টিনিউ করব না। আপনাদের জন্য আমরা ফ্রি করে দিয়েছি ক্লাসগুলো। ইভেন রাত 8:30-এ আমাদের এখানে কিন্তু প্রাইমারি একবার ফুল কোর্স ফ্রিতে করাচ্ছি। এই পেজের মধ্যে সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, গণিত, এই ক্লাসগুলো আমরা ফ্রি করাচ্ছি এই পেজের মধ্যে, এবং এক এক দিন এক একটা সাবজেক্টের ক্লাস হয়। ঠিক আছে, যেমন আমি আজকে সাধারণ জ্ঞান ক্লাস নিচ্ছি, কালকে আবার বাংলার ক্লাস হবে, তারপরের দিন গণিতের ক্লাস হবে, তারপরের দিন ইংলিশের ক্লাস হবে। এভাবে কিন্তু ঘুরে ঘুরে আমরা যারা প্রাইমারিতে পরীক্ষা দিবে তাদেরকে ফ্রিতে সার্ভিস দিচ্ছি। ঠিক আছে, ফুল কোর্সটা করাচ্ছি।
আর এগুলো দেখাচ্ছি আপনাদেরকে বোনাস ক্লাস। এই বোনাস ক্লাসগুলো হচ্ছে আপনি সাধারণ জ্ঞানে যাতে 20-এ আউট অফ 20-এ যাতে আপনি মানে আউট অফ 20-তে যাতে আপনি 20-এ 20 পেয়ে যান, এই জন্য মূলত ক্লাসগুলো আপনাকে দেখাচ্ছি। এটা অ্যাডভান্স লেভেলের ক্লাস। সুতরাং আপনি যদি নিজেকে অ্যাডভান্স না করতে পারেন চাকরি হবে না, অ্যাডভান্স করতে হবে। দেখেন আমি এবার দেখাচ্ছি এই প্রশ্নটার অ্যান্সার কি হবে। এখানে বলা আছে ওআইসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত। ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, এটা হচ্ছে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সংগঠন। ঠিক আছে, এটা সদর দপ্তরটা কোথায়? মুসলিম বিশ্বের সবচেয়ে বড় জোট ওআইসি, এটা সদর দপ্তর কি কায়রোতে? নো, কায়রোতে হচ্ছে আরব লীগের সদর দপ্তর। ঠিক আছে, তার মানে কায়রো হচ্ছে না, তাহলে কি জেদ্দা নাকি রিয়াদে নাকি তেহরানে? তবে তেহরান ইরানে, এই দুইটা হবে না, এটা নিশ্চিত। ওআইসিটা সদর দপ্তর সৌদি আরবে হবে। এখন সৌদি আরবে এখানে আমরা দুইটা শহর দেখতে পাচ্ছি, একটা হচ্ছে জেদ্দা আর হলো রিয়াদ। রিয়াদ হচ্ছে সৌদি আরবের রাজধানী। সুতরাং অনেকে রাজধানী চিন্তা করবে, কিন্তু রাজধানী আসলে উত্তরটা হবে না। সঠিক অ্যান্সার কোনটা বলেন? জেদ্দা। জেদ্দা। দেখেন এই প্রশ্নটা 2024 সালে প্রাইমারি পরীক্ষা আসছে। এই প্রশ্নটা ওআইসি থেকে অনেক প্রশ্ন আসে, ওআইসি থেকে আপনাদের অনেক প্রশ্ন পরীক্ষাতে আসে। অর্গানাইজেশন of Islamic cooperation, Organization of Islamic Cooperation, Organization of Islamic Cooperation, এটি হচ্ছে ওআইসি, যেটা 1974-এ প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এটা প্রতিষ্ঠা লাভ করেছিল। এটার মেম্বার কয়টি? মনে রাখতে হবে, এটার মেম্বার্স হচ্ছে 57। ঠিক আছে, এটার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কয়টি? এটার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়ালি ভাষা হচ্ছে 3টি। ঠিক আছে, 3টি হচ্ছে এটার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তাহলে অফিসিয়ালি ভাষা হচ্ছে ওআইসির কয়টা? 3টা, ইংরেজি, আরবি এবং ফ্রেঞ্চ। ইংলিশ, আরবিক এবং ফ্রেঞ্চ, এই 3টা হচ্ছে ওআইসি এর অফিসিয়ালি ভাষা। তাহলে বলেন, এই তো ওআইসি থেকে যদি আপনাদের পরীক্ষা আসে এরকম প্রশ্ন আসবে, অথবা এরকম আসতে পারে মুসলিম বিশ্বের বৃহত্তম জোট। তাহলে কি আসতে পারে বলেন? মুসলিম বিশ্বের বৃহত্তম জোট। এত বড় জোট আর একটাও নেই। ঠিক আছে, আগে ছিল আরব লীগ। আগে ছিল কি? আরব লীগ। এই যে আরব লীগ এক সময় ছিল, যেটা 1945-এ প্রতিষ্ঠা লাভ করেছিল, কিন্তু আরব লীগের সদস্য এখন কমে গিয়েছে। এটার সদস্য হচ্ছে 22টা, অথচ ওআইসি সদস্য কয়টা? ওআইসি সদস্য হচ্ছে 57টা। এই কারণে বলা হয়ে থাকে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সংগঠনের নাম কি? সেটা হচ্ছে ওআইসি। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সংগঠন যেটি, সেটার নামই হলো ওআইসি। কথা বুঝতে পেরেছেন? এই প্রশ্নটা যেহেতু প্রাথমিকে এসেছে, এই প্রশ্নটা আবারও আসতে পারে। যদি নাও আসে তাহলে রিলেটেড এই বিষয়গুলো আসবে। সুতরাং এর বাইরে থেকে বেশি একটা প্রশ্ন আসার সম্ভাবনা নাই। সুতরাং এখান থেকে যেহেতু প্রশ্নগুলো আসতেছে, এই ক্লাসগুলো কত গুরুত্বপূর্ণ বলেন। সুতরাং এই ক্লাসগুলো আরেকজনও যাতে উপকৃত হতে পারে, প্লিজ শেয়ার করে দেন। ক্লাসটা শেয়ার করে দিতে হবে। সাউন্ড সমস্যা স্যার? আচ্ছা, সাউন্ড কি আসলেই সমস্যা বলুন তো? সাউন্ড সমস্যা হওয়ার কথা না। সাউন্ড যদি সমস্যা হয় জানিয়ে দিতে হবে, তাহলে আমি ঠিক করে ফেলবো। তাহলে বলেন, এই তো এটা হচ্ছে ওআইসি। বলেন, এটা যদি হয়ে থাকে লিখবেন ডান। যদি হয়ে থাকে লিখবেন ডান। ডান লিখে ফেলেন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ডান লিখবেন। দেখেন এবার কোনো সমস্যা আছে কিনা। এবার যদি সমস্যা না থাকে তাহলে ক্লাস চলবে। আশা করি যে সাউন্ডে কোনো সমস্যা নেই। এই তো অনেকে বলছে ঠিক আছে। এরপরের প্রশ্নে আমরা আসি। দেখেন এই প্রশ্নটা
এসডিজি এর কোন অভিষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত? প্রাথমিক শিক্ষার সাথে, মূলত শিক্ষার সাথে সম্পর্কিত এসডিজি এর গোলস কোনটি? এই গোল মানে অভিষ্ট, মনে রাখবেন। গোল শব্দের অর্থ কি? গোল অর্থে হলো অভিষ্ট, ঠিক আছে? গোল শব্দের অর্থ অভিষ্ট বা টার্গেট। গোল মানে টার্গেট। এখন এটা কোনটার সাথে শিক্ষা? যেমন এই যে এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, আপনারা নাম শুনেছেন তাই না? এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটার গোল কয়টা আমরা জানি? গোল হচ্ছে টোটাল 17টি। 17টি গোল রয়েছে। এই 17টা গোলের মধ্যে যেমন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এভাবে আস্তে আস্তে কয়টা আছে? 17টা আছে। 1 নাম্বারে যেমন দারিদ্র নিরসন, তাই না? এই যেমন দারিদ্র নিরসন, দারিদ্র নিরসন। তারপর হচ্ছে ধরেন ক্ষুধা মুক্তি, হ্যাঁ, 2 নং গোলের মধ্যে আছে। তারপরে আছে কি? ক্ষুধা মুক্তি, তারপর হচ্ছে কল্যাণ, হ্যাঁ, তারপরে হচ্ছে শিক্ষা। এভাবে এইভাবে হচ্ছে আপনার আসে, হ্যাঁ, টোটাল 17টা। ঠিক আছে। 5 নাম্বার হচ্ছে যেমন লিঙ্গ সমতা, ঠিক আছে, মানে লিঙ্গ সমতা যেটা, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে 6 নাম্বার হচ্ছে, এভাবে আস্তে আস্তে আপনার ধরেন টোটাল 17টা লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে আমাকে জানতে চাই যে শিক্ষা সম্পর্কীয় কোনটি? তাহলে শিক্ষা সম্পর্কীয় যেটি সেটা হচ্ছে গিয়ে 4 নাম্বার। শিক্ষা সম্পর্কীয় কোনটা বলেন? শিক্ষা সম্পর্কীয় লক্ষ্য হচ্ছে 4 নাম্বার। এইটা আপনার কাছে জানতে চেয়েছে। শিক্ষা সম্পর্কীয় যেটি, এটা হচ্ছে 4 নাম্বারটি। আমি আশা করে বুঝাতে পেরেছি। তারপরে যারা না বুঝবেন তাদেরকে প্রয়োজন আমি আবারও বুঝাবো, ঠিক আছে? তাহলে সুস্বাস্থ্য, কল্যাণ, শিক্ষা, জেন্ডার সমতা, নিরাপদ পানি, হ্যাঁ, ইত্যাদি। 7 নম্বরে যেমন নিরাপদ, 6 নম্বর নিরাপদ পানি, তাই না? নিরাপদ পানি। এভাবে আপনার 17টা লক্ষ্যমাত্রা রয়েছে এসডিজি এর। এসডিজি মানে কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, টেকসই উন্নয়ন মানে অভিষ্ট। এটা হচ্ছে বিশ্বের একটি পরিকল্পনা। যেমন একটা দেশ প্রতি 5 বছরের অন্তর অন্তর একটা পরিকল্পনা গ্রহণ করে, আমরা যেটাকে বলি পঞ্চবার্ষিকী। আবার দ্বিবার্ষিকীও আছে অবশ্য। এই যে 5 বছরের জন্য পরিকল্পনা নেই, এটাই মূলত হচ্ছে জাতিসংঘের মানে পরিকল্পনা। তারা নিয়েছে 2016 থেকে 30 সাল পর্যন্ত, এখানে 15 বৎসর। এই 15 বৎসরে আমরা পৃথিবী থেকে কি কি জিনিস দূর করে দিতে চাই, এটাই হচ্ছে মূলত এসডিজি। এবং সেটা দূর করে দিলেই হবে না, সেটাকে ধরে রাখতে হবে, একে টেকসই মানে যাতে হয়, টেকসই হতে হবে, এটা দীর্ঘদিন যাতে এটা টিকে থাকে। তো এটাই হচ্ছে মূলত এসডিজি। এই এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি? এসডিজি এর লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। বারবার পরীক্ষাতে আসে, কত নং লক্ষ্যতে বলা আছে যে শিক্ষার কথা? কত নং লক্ষ্যতে? রোজিনা ইসলাম জিজ্ঞেস করছে, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, এই মাত্র ক্লাসে আসছেন, গুলো লিখে দিবেন। স্যার বাকিগুলো লিখে দিবেন। জি, বাকিগুলো আমরা যখন ওই যে প্রাইমারি ফ্রি ক্লাস নেই না 8:30টায়, ওই দিনের ক্লাস হচ্ছে, ওই সময় আমরা লিখে দিব। এখন তো আমি প্রশ্ন সলভ করাচ্ছি, ঠিক আছে? ক্লাসটা শেয়ার করে দেন প্লিজ, ক্লাসটা শেয়ার করে দেন যাতে অনেকেই এই ক্লাসটা থেকে উপকৃত হতে পারে। বলেন 3 নম্বর প্রশ্নটা কি হয়েছে না? 3 নম্বর প্রশ্ন হয়েছে? যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ ডান, আলহামদুলিল্লাহ ডান লিখে দিতে হবে। আসেন আমরা আপনাদেরকে আরো কিছু প্রশ্ন একটু সলভ করাচ্ছি। যেমন দেখেন বিমস্টেক, দেখেন এই যে বিমস্টেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বিমস্টেক এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার বঙ্গোপসাগরের তীরবর্তী রাষ্ট্রগুলোকে নিয়ে, দক্ষিণ এশিয়ার বঙ্গোপসাগরের তীরবর্তী রাষ্ট্রগুলোকে নিয়ে একটি অর্থনৈতিক ও প্রযুক্তিগত জোট, অর্থনৈতিক ও প্রযুক্তিগত একটি জোটের নামে হলো বিমস্টেক, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটা হচ্ছে ফুল মিনিং, যেটা হচ্ছে বঙ্গোপসাগরের তীরবর্তী, মনে রাখবেন এটা হলো বঙ্গোপসাগরের তীরবর্তী দেশগুলোর জোট,
আমি সংক্ষেপে লিখলাম, দেশগুলোর জোটের নামে হচ্ছে কি? জোটের নামে হচ্ছে বিমস্টেক, যেটা 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1997 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। আর এটার সদস্য কত? মনে রাখতে হবে, এটার সদস্য দেশ হচ্ছে 7টি। তাহলে সদস্য দেশ হচ্ছে 7টি। আর এটা সদর দপ্তরটা জানতে চেয়েছে, সদর দপ্তরটা আপনার কাছে জানতে চাচ্ছে। তাহলে বলেন তো, এটা সদর দপ্তর কোথায়? সদর দপ্তর কোথায় বলেন? বাহ, চমৎকার! আমাদের অনেকেই অ্যান্সার করে ফেলেছেন। অনেক সেলিম খাতুন, তারপর হচ্ছে নাসরিন অ্যান্সার করেছেন, ইয়াসমিন অ্যান্সার করেছেন, ওহি অ্যান্সার করেছেন, খাদিজা তো রূপা অ্যান্সার করেছেন, সাজিদুল ইসলাম অ্যান্সার করেছেন, আয়ুব অ্যান্সার করেছেন, ইয়ামিন মুস্তফা অ্যান্সার করেছেন, আমাদের সিনথে ইসলাম সুরভি অ্যান্সার করেছেন। বা থ্যাংক ইউ সো মাচ। ওবায়দুর রহমান অ্যান্সার হয়েছে, সঠিক হয়েছে। তার মানে এটার সঠিক অ্যান্সার হচ্ছে ঢাকা। এই ঢাকা যারা যারা দিয়েছেন তাদেরটি সঠিক হয়েছে, যাদেরটা হয় নাই আবারও লিখেন। ঠিক আছে, প্রয়োজন দেখে আবারও লিখেন। এই লেখার মাধ্যমে আপনার পড়া শেষ। তাইলে এই সেই বিমস্টেক, যেখানে দক্ষিণ এশিয়ার দেশ, দুইটা দেশ বাদ পড়েছে। একটা দেশ কি? একটা দেশ পাকিস্তান। এই পাকিস্তানকে বিমস্টেকের সদস্যপদ দেওয়া হয়নি। আরেকটা হচ্ছে মুসলিম ক্ষুদ্রতম দেশ, যেটা হচ্ছে মালদ্বীপ। এই মালদ্বীপকেও কিন্তু এই বিমস্টেকে জায়গা দেওয়া হয়নি। তাহলে দক্ষিণ এশিয়ার দেশগুলো জায়গা পেয়েছে, কিন্তু পাকিস্তানকে এখানে জায়গা দেওয়া হয়নি, এবং মালদ্বীপকেও এখানে জায়গা দেওয়া হয়নি। এখানে কে আছে? বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ভুটান, হ্যাঁ, তারপর হচ্ছে মিয়ানমার, নেপাল, থাইল্যান্ড, এরকম 7টি দেশ হচ্ছে এটার সদস্য। তো এই হচ্ছে বিষয়। ঠিক আছে, এই হলো মানে বিমস্টেকের। এই বিমস্টেক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা, কারণ এই বিমস্টেকের সদর দপ্তর হলো ঢাকাতে। পরীক্ষা প্রশ্ন আসতে পারে, কোন দেশ মানে কোন জোটের সদর দপ্তর বাংলাদেশে, অথবা কোন আন্তর্জাতিক জোটের সদর দপ্তর ঢাকাতে? তাহলে যে আন্তর্জাতিক জোটের সদর দপ্তর ঢাকাতে, সেটা হচ্ছে বিমস্টেক। ঠিক আছে, তো এই হলো বিষয়। যদি হয়ে থাকে লিখবেন ডান, আলহামদুলিল্লাহ, ডান। ডান লিখে ফেলতে হবে, হ্যাঁ? ডান লিখে ফেলতে হবে। আরেকটা সুখবর আপনাদেরকে দিচ্ছি, একটা গুড নিউজ দিয়ে আপনাদেরকে আমি ক্লাসটা কন্টিনিউ করছি, তারপর একটা গুড নিউজ আপনাদেরকে দিই। গুড নিউজটা হচ্ছে, আপনারা আবদার করেছেন যে স্যার ফ্রি প্রাইমারি ক্লাস তো আমাদেরকে নিচ্ছেন, একটা যদি এক্সাম ব্যাচ চালু করতেন। আপনাদের জন্য আমরা এক্সাম ব্যাচের ব্যবস্থা করেছি। সাইদুল স্যারের পেজে মানে 1 মাস ব্যাপী আমরা 2000 প্রশ্নর এখানে বাছাই করে আপনাদেরকে পরীক্ষা নিব। এই পরীক্ষাতে আপনি যদি অংশগ্রহণ করার মাধ্যমে বুঝতে পারবেন যে আপনি আসলে চাকরি পাবেন কি পাবেন না। আপনি কি চাকরি পাবেন কি পাবেন না, এটা নির্ভর করে আপনার এই পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করার মাধ্যমে। আপনি বুঝে যাবেন কেন চাকরি পান না। এই চাকরির পরীক্ষাতে আপনি যদি অংশগ্রহণ করেন, দেখেন আমাদের এখানে কয়েকটা কোর্স আমরা লঞ্চ করেছি। একটা হচ্ছে প্রাইমারি লাস্ট মিশন ইংলিশ রেকর্ড কোর্স, অর্থাৎ ইংরেজির 20টা রেকর্ড ক্লাস আছে। ঠিক আছে, যে 20টা ক্লাস করলে আপনি ইনশাল্লাহ প্রাইমারি ইংলিশের যত সব প্রশ্ন আসবে সবগুলো অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। এগুলো আলাদা আলাদা এখন কোর্সে যদি ভর্তি হন, একটা একটা করে প্রতিদিন একটা করে যদি করতে থাকেন, অনেক সময় লেগে যাবে। কিন্তু 20টা ক্লাস করতে আপনি যদি 1 সপ্তাহের মধ্যে টার্গেটটা, যে 20টা ক্লাস আমি 1 সপ্তাহের মধ্যে করে ফেলবো, বা 4 দিন 5 দিনে একটানা দেখে ফেলবো, সম্ভব। তাহলে ইংলিশে আপনি যদি রেকর্ড ক্লাস 20টা নিতে চান, 20টা রেকর্ড ক্লাস যদি আপনি 20 নাম্বার নিশ্চিত করতে চান, তাহলে মাত্র 499 টাকা দিয়ে এই নাম্বারে আপনি বিকাশ করে দিবেন। হ্যাঁ, এই নাম্বারে বিকাশ করে দিলে আপনাকে 20টা রেকর্ড ক্লাস দেওয়া হবে। আর যারা অল জব প্লাস অল অ্যাডমিশন ইংলিশ কোর্সে লাইভে ভর্তি হতে চান, লাইভ ক্লাস করবেন, এবং যেখানে 140টা ক্লাস আছে, 140টা, পূর্বের 70টি ক্লাস এবং ভর্তি হওয়ার পরে আরো 70টি ক্লাস, টোটাল 140টা ক্লাস যারা পেতে চান, তাদের জন্য হচ্ছে 750 টাকার এই কোর্সটি। তারাও হচ্ছে নিচের নাম্বারে বিকাশে টাকা পাঠিয়ে এই কোর্সটাতে ভর্তি হতে পারবেন। আর যারা যারা বলেন যে ভাইয়া আমাকে রেকর্ড ক্লাসগুলো দরকার, এবং আমি এই অল জব ইংলিশ ফাউন্ডেশন কোর্স এটা তো আমি করতে চাই, তারপরে আপনাদের যে এক্সাম ব্যাচ আছে না, এক্সাম ব্যাচ আমি এটাতেও করতে চাই, তাহলে আপনাকে জাস্ট দিতে হবে 999 টাকা। এই 999 টাকা দিলে আপনি অল সার্ভিস পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে আপনার ইংলিশের
যে লাস্ট মিশন রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবেন। আবার অল জব ইংলিশ ফাউন্ডেশন কোর্সের ক্লাস আপনি এখানে মানে আর এলাও হয়ে যাবেন। তারপরে এখানে হচ্ছে প্রাইমারি লাস্ট মিশন এক্সাম ব্যাচ, ঠিক আছে। আর যদি বলেন যে ভাইয়া আমি আসলে সবগুলোতে করব না, আমি শুধু পরীক্ষাটা দিয়ে নিজেকে যাচাই করব, তাহলে যাচাই করতে হলে আপনাকে লাইভ চলাকালীন সময় আমি যতক্ষণ পর্যন্ত ক্লাস নিব এই সময়ের মধ্যে যদি আপনি ভর্তি হন তাহলে 399 টাকা দিয়ে আপনি ভর্তি হতে হবে, ঠিক আছে। জাস্ট 399 টাকা। লাইভ যদি কেটে যায় তখন আপনাকে 1200 টাকা দিতে হবে। এখন 1200 টাকা দিতে হচ্ছে না, এখন দিতে হচ্ছে মাত্র 399 টাকা। নিচে যে নাম্বারে আপনি পাঠিয়ে আপনি লিখবেন পেমেন্ট ডান, ঠিক আছে, পেমেন্ট ডান লিখবেন। আর লাস্টে যে 3টা ডিজিট যে নাম্বার থেকে পাঠিয়েছেন ওই 3টা ডিজিট আমাদেরকে পাঠিয়ে দিবেন, স্ক্রিনশট দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে আপনি এখানে 18টা পরীক্ষা দিতে পারবেন। প্রাইমারির জন্য 18টা পরীক্ষা। বলেন 18টা পরীক্ষা দেওয়ার পরে আপনার কি আর টেনশন থাকার কথা? আপনি কি বুঝে যাবেন না? আপনি ওস্তাদ হয়ে যাবেন, ওস্তাদ যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে আমি কিন্তু জানি, ঠিক আছে। আর প্রশ্ন কিভাবে ঘুরে পেঁচিয়ে আসে আমি কিন্তু এগুলো জানি। পরীক্ষার হলে একটা কনফিডেন্ট নিয়ে আপনি ঢুকতে পারবেন, পরীক্ষা দিবেন আর আপনি শান্তি পাবেন যে জীবনের সেরা একটা পরীক্ষা দিয়েছি, আর এটাতে আপনার মানে চাকরিটা হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। নামতে হবে একবার মাজায় গামছা বেঁধে, ওই যে কোনো রকম হইলে হইল, না হলে নেই, পরবর্তীতে চেষ্টা করবো নি, এরকম যদি করেন তাইলে কিন্তু আর হবে না। এই জন্য আপনাদেরকে নামতে হবে এটাতেই, এটাতেই আপনাকে চাকরি পেতে হবে। এরকম একটা টার্গেট নিতে হবে যে এই চাকরির পরীক্ষাটাই হচ্ছে আমার জীবনের লাস্ট পরীক্ষা, এইটাতে আমার হচ্ছে চ্যালেঞ্জ, আমি এটাতে পাবো, ইনশাল্লাহ আমি পাবো। এই জন্য ওইভাবে আপনাকে নামতে হবে, ঠিক আছে। তাহলে আপনি সব সার্ভিস পাওয়ার জন্য 999 টাকা নিচে দেওয়া নাম্বারে বিকাশ করে দিবেন। আর যদি বলেন যে আমি শুধু ইংরেজির কোর্সটা আমি কিনতে চাই, শুধু ইংরেজির কোর্সটা আমি রেকর্ড ক্লাসগুলো কিনতে চাই, তাহলে আপনাকে 499 টাকা দিতে হবে। আর যদি বলেন যে ভাইয়া আমি ইংলিশ কোর্সে ভর্তি হতে চাই এবং যে কোনো চাকরির পরীক্ষার ইংলিশ কোর্সটার ফাউন্ডেশন, আমি ইংলিশে অনেক দুর্বল, এই ফাউন্ডেশন কোর্সে যদি ভর্তি হন, আলাদা করে যদি শুধু 140টা ক্লাসের এখানে যদি আপনি ভর্তি হন তাহলে আপনাকে 750 টাকা দিতে হবে। আর যদি মনে করেন যে সবগুলো, যে আপনি রেকর্ড ক্লাসও নেবেন, তারপর ফাউন্ডেশন কোর্সেও থাকবেন, তারপরে হচ্ছে আপনি এক্সাম বেসেও থাকবেন, তাহলে জাস্ট 999 টাকা আপনাকে সবগুলো কোর্সে আমরা অ্যালাউ করে দিব, সবগুলো আপনার জন্য উন্মুক্ত, ঠিক আছে। আমরা সিক্রেট গ্রুপে আপনাকে এগুলো দিয়ে দিব। তো এই হচ্ছে কথা। আমি ক্লাস চলাকালীন সময়ে আপনারা হচ্ছে ভর্তি হলেই এই অফারটা, আর ক্লাস যখন কেটে যাবে তখন কিন্তু এই অফারটা থাকবে না, তখন আপনার পূর্ণ টাকা দিয়ে ভর্তি হতে হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করব হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটা যেটা নিয়ে থাকবে সেটা হলো আপনাদের, আসেন কি নিয়ে থাকতেছে, যেমন দেখেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাতে অভীষ্ট কয়টি, অর্থাৎ এসডিজি, এই যে এসডিজি এর অভীষ্ট কয়টি বা গোলস কয়টি, একটু আগে আমি বলেছিলাম অভীষ্ট মানে কি গোলস। গোলস কয়টি? 30টি নাকি 17টি নাকি 19টি নাকি 23টি? এটা নিশ্চিত পারবেন ইনশাল্লাহ, বলেন পারবেন না? এটা পারবেন আপনারা, কারণ এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি বলেন? 17টি। এসডিজি এর লক্ষ্যমাত্রা হলো 17টি। তাহলে এই প্রশ্নটাও দেখেন প্রাথমিকে এসেছে, সুতরাং এসডিজি এমডিজি থেকে আগে আসতো, এখন এসডিজি থেকে জাতিসংঘের ইউএন এর এই যে পরিকল্পনা, এই এসডিজি থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন থাকবে, ইনশাল্লাহ থাকবে। তারপরে আমরা দেখব হচ্ছে পরের প্রশ্নটা। পরের প্রশ্নে আমরা দেখি কি আছে। পরের প্রশ্ন দেখেন, এখানে লেখা আছে 21শে ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? 21শে ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? আগে কিন্তু 21শে ফেব্রুয়ারি শুধু আমাদের ছিল, আমরা বাঙালিরাই পালন করতাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে, কিন্তু এমন একটি সংগঠন যারা স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এখন প্রত্যেকটা দেশেই এই দিবসটিকে, এই দিনটিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করতে বাধ্য, ঠিক আছে, এটাকে রেসপেক্ট করতে বাধ্য। তাহলে বলেন কোন সংগঠন? ইউএনডিপি, ইউনাইটেড ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা, নাকি ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, নাকি ইউএনইপি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, নাকি ইউনিসেফ? বলেন তো কোনটা হবে?
কোনটা হবে? হ্যাঁ জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের বৃষ্টি ভেজা, লাবিব তালহা অ্যান্সার করেছেন, ইমরান অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রশ্ন কোথায় পান স্যার? পরীক্ষা 2000 প্রশ্ন কোথায় পান? আচ্ছা, 2000 প্রশ্ন আমরা হচ্ছে কিছু প্রশ্ন বানিয়েছি, ঠিক আছে, কিভাবে আসতে পারে আগামীতে, কিভাবে প্রশ্নগুলো হতে পারে। আমাদের যে টিচার প্যানেল আছে ওনারা হচ্ছে বোর্ড বসেছেন এবং কি গবেষণামূলক এই প্রশ্নগুলো আমরা ডিজাইন করেছি, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং জিকে, গণিত, ঠিক আছে। তো অর্থাৎ এগুলো সমন্বয় হচ্ছে আপনার 2000 প্রশ্নের এই এক্সাম বেসটা আমরা চালু করেছি। আপনি যদি ভর্তি হন এক্সাম বেসে মাত্র 399 টাকা দিয়ে এই যে নিচে দেওয়া নাম্বার, উপরে দেওয়া নাম্বারটিতে আপনি হচ্ছে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করবেন। তাহলে বলেন এটা কোনটা হবে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো ইউনেস্কো যারা দিয়েছেন তাদেরটাই সঠিক হয়েছে। ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস। এটা ফুল মিনিংটা শিখবে না? ইউনেস্কো, এটার ফুল মিনিংটা লাগবে। ইউনাইটেড নেশনস, ইউএন মানে ইউনাইটেড নেশনস, এটা আপনারা পারেন। তারপর লিখে দেই ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, তাইলে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটা হচ্ছে ইউনেস্কো এর ফুল মিনিং। যে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়েছিল 1945-এ, আর এই ইউনেস্কো এর সদর কোথায় এটা পরীক্ষাতে আসে। এটা সদর দপ্তর হচ্ছে প্যারিসে, ফ্রান্সের প্যারিসে এটা সদর দপ্তর। সদস্য কত? 196টি। এটা পরীক্ষাতে আসে, 196টি হলো ইউনেস্কো এর সদস্য। ওকে, আচ্ছা, আচ্ছা জি, আপনি লাইভে চলাকালীন সময় যদি ভর্তি হন তাহলে 399 টাকা, লাইভ কেটে গেলে 1200 টাকা, আমরা এটা কথা বলছি। আর আপনি যদি সবগুলো সার্ভিস আপনি পেতে চান সবগুলো, তাহলে আপনাকে 999 টাকা দিয়ে ভর্তি হতে হবে। সবগুলো বলতে আপনাকে ইংলিশের পূর্ণ একটা কোর্স, রেকর্ড ক্লাস, এটা প্রাইমারির জন্য, শুধু প্রাইমারির জন্য। আপনি এখানে 20টা ক্লাস করে 20 নাম্বার পেয়ে যাবেন, ইনশাল্লাহ 20 নাম্বার পেয়ে যাবেন। আর ইংলিশে 20 পাওয়া বুঝেন, 25-এর মধ্যে 20 পাওয়া মানে আপনার চাকরি কনফার্ম, ঠিক আছে। তারপর সাধারণ জ্ঞান, বাংলা, তারপর হচ্ছে জিকে, এগুলো তো আমরা ফ্রি করাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এবার আসেন পরের প্রশ্ন। ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি? ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ, এই যে ইইউ, এটার সদস্য সংখ্যা কয়টি? 28টি, 17টি, 18টি নাকি 27টি? তো ইউরোপীয় ইউনিয়ন, যার পূর্ব নাম ছিল ইইসি, ঠিক আছে, ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন ছিল, যেটা পরবর্তীতে নাম হয়ে যায় ইইউ, ইউরোপীয় ইউনিয়ন। এই সে ইউরোপীয় ইউনিয়ন যেটার সদস্য ছিল 28টি, বর্তমানে হয়েছে কয়টি? 27টি, বর্তমানে 27টি হয়েছে। তাহলে বলেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য 27 কোনটাতে আছে? 28, 17, 18, তাহলে 27টি। এটা দেখেন এই আপনার 2019 সালে এই প্রশ্নটা এসেছে। আগের 3 ভাগের সময় তো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস। একজন বলেছেন স্যার ক্লাস তো অ্যাড দিয়ে শেষ করে ফেলেন। কে বলেছে? আপনি ক্লাস করেন, দেখেন ক্লাসে আর অ্যাডে কতটুকু। অ্যাড দিব না? আমাদের নতুন ভাই বোন এখানে যুক্ত হতে হবে না? কি বলেন আপনি? এখানে যুক্ত হতে হবে। কারণ আপনি যদি কোথাও ভর্তি না হন, কোথাও যদি সংযুক্ত না থাকেন,
তাহলে কি পড়াশোনা করবেন? করবেন না। না হয়তো মানুষজন বই কিতাবাদি কিনে বাসার মধ্যে বসেই একবারে আইনস্টাইন হয়ে যেত। ঠিক আছে, মানুষ কেন ইউনিভার্সিটি, কলেজে, কোচিংয়ে, স্কুলে ভর্তি হয়? কেন যায় বলেন? কারণ না গেলে কিন্তু আপনি শিখবেন না। ঠিক আছে, আচ্ছা, তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে এটার সদস্য হচ্ছে 27টি। তাহলে আপনাকে যেটা বলছি, সুতরাং আপনাকে ভর্তি হতে হবে। ভর্তি না হইলে আপনি পড়বেন না। ঠিক আছে, যেমন আমরা ফ্রি প্রাইমারি কোর্স দিয়েছি, আপনারা তো আমাদেরকে রিকোয়েস্ট করেছেন স্যার এক্সাম বেস চালু করেন। এই তো এক্সাম বেস আমরা চালু করেছি। ইভেন আপনারা অনেকে বলেছেন যে স্যার ইংলিশে তো আমাদের অনেক দুর্বলতা, তাহলে প্রাইমারিতে চান্স আমার লাগবেই। তাহলে প্রাইমারিতে যদি চান্স লাগে তাহলে 20টা রেকর্ড ক্লাস আছে, এই 20টা রেকর্ড ক্লাস করলে আপনি আপনি হচ্ছে ইংলিশে সর্বোচ্চ নাম্বার পাবেন। আপনি 20টা ক্লাস থেকে 20, সর্বনিম্ন 20 পাবেন, বেশিও পেতে পারেন। ঠিক আছে, 25-এর মধ্যে 25 নাই বললাম, কিন্তু 20 পেয়ে যাবেন। 20 পাওয়া মানে হচ্ছে আপনার চাকরি নিশ্চিত। এবার আসেন যাদের ইংলিশে একবারে দুর্বলতা, তাদের জন্য বলছি ইংলিশ ফাউন্ডেশন কোর্স। এখানে 140টা ক্লাস আছে। এখানে হচ্ছে 750 টাকা দিয়ে আপনি এখানে ভর্তি হতে পারবেন। আর যদি বলেন যে ভাই আমি শুধু এক্সাম বেসে ভর্তি হতে চাই, এক্সাম বেসের মধ্যে কি কি আছে? টপিক ভিত্তিক আমরা পরীক্ষা নিব 60টা, তারপর ফুল মডেল টেস্টে পরীক্ষা নিব হচ্ছে আমরা 10টা, তার ফাইনাল মডেল টেস্ট নিব হচ্ছে একটা, টোটাল 18টা পরীক্ষা দিয়ে তারপর যদি আপনি প্রাইমারিতে পরীক্ষার হলে ঢুকেন, বলেন তো আপনার কাছে কি অসাধারণ লাগবে না? মানে অনেক ভালো লাগবে আপনার পরীক্ষা দিতে। তাইলে 18টা পরীক্ষা আপনি হচ্ছে আমাদের এখানে 1 মাস ব্যাপী এই পরীক্ষা কোর্সটা চলছে। আপনি যদি শুধু পরীক্ষার ব্যাচে ভর্তি হন তাহলে লাইভ চলাকালীন সময়ে 399 টাকা, এই নিচে দেওয়া নাম্বারে আপনি বিকাশ অথবা নগদ করবেন। বিকাশ অথবা নগদে টাকা পাঠিয়ে হচ্ছে আমাদের সাথে যুক্ত হবেন। আমরা আপনাকে একটা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। ওকে, এবার আসেন আমরা পরের প্রশ্নে যাই। এখানে বলেছে স্কাউটের প্রতিষ্ঠাতা কে? স্কাউট যেটা 1907 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, এটা বয়েজদের জন্য প্রতিষ্ঠা। তাইলে 1907 সালে প্রতিষ্ঠা হয়েছিল। কোন দেশে প্রতিষ্ঠা হয়েছিল? এটা হয়েছিল ব্রিটেনে। ঠিক আছে, ব্রিটেনে প্রতিষ্ঠা হয়েছিল। আর একজন ব্যক্তি এটা প্রতিষ্ঠা করেছিলেন, বলেন লর্ড ব্যাডেন পাওয়েল, নাকি লর্ড মুরিং, নাকি লর্ড স্টিফেন, নাকি লর্ড কার্জন? কোনটা হবে বলেন তো? তাহলে বলেন কোনটা হবে সঠিক অ্যান্সার? আমি ভর্তি হতে চাই। আচ্ছা, যারা ভর্তি হতে চাই তারা হচ্ছে এই যে নিচের উপরের যে নাম্বারটা দেয়া আছে 01767265758, এই নাম্বারে 399 টাকা দিলে আপনি এক্সাম বেসে ভর্তি হতে পারবেন। ঠিক আছে, 399 টাকা আপনি দিয়ে এক্সাম বেসে ভর্তি হতে পারবেন। আর যদি বলেন যে ভাইয়া আমি এই ইংলিশের কোর্সটাও কিনতে চাই, তাইলে আপনি 999 টাকা দিবেন। তাহলে ইংলিশের সবগুলো কোর্স আপনি পেয়ে যাবেন, আর পরীক্ষাটাও আপনাকে আলাদা করে ভর্তি হতে হবে না। 999 টাকার মধ্যে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। যে এই প্রশ্নে অ্যান্সার করেন কোনটা হবে? যথেষ্ট বলেন। তাহলে থ্যাংক ইউ সো মাচ। যারা যারা লর্ড ব্যাডেন পাওয়েল যারা অ্যান্সার করেছেন তাদেরটা সঠিক হয়েছে। ঠিক আছে, লর্ড বার্ডেন পাওয়েল যারা অ্যান্সার করেছেন তাদেরটা সঠিক হয়েছে। থ্যাংক ইউ। তাহলে স্কাউটের প্রতিষ্ঠাতা কে? লর্ড ব্যাডেন পাওয়েল, যেটা কার্যকর হয়েছিল 1908 সাল থেকে। 7 সালে প্রতিষ্ঠা হয়, কার্যকর হয় 1908 সালে। যারা হচ্ছে বয়েজ, ঠিক আছে, বয়েজদেরকে দিয়েই মূলত চালু হয়, যদিও পরবর্তীতে গার্লস চালু হয়েছিল। তাহলে পরের প্রশ্ন কোনটা দেখি? পরের প্রশ্ন অ্যান্সার, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? অর্থাৎ এনডিবি, এই যে এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ঠিক আছে, এনডিবি মানে কি? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক।
এনডিবি মানে হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এটা মূলত হচ্ছে বিশ্ব ব্যাংকের প্রতিপক্ষ বলা হয়ে থাকে এটাকে। তো এটি প্রতিষ্ঠা হয়েছিল কবে? এটা এস্টাবলিশড হয়েছিল 2014-এ। ঠিক আছে, 2014-এ এটা প্রতিষ্ঠা হয়েছিল, 2014 সালে। তারপর এটার মেম্বার কয়টি পরীক্ষাতে আসে? এটার মেম্বার্স বা সদস্য হচ্ছে 9টি। ঠিক আছে, 9টি দেশ হচ্ছে এটার সদস্য রয়েছে। তারপরে এটা পরীক্ষাতে আসে, এটার হেডকোয়ার্টার কোথায়? এই যে হেডকোয়ার্টার, এটা হচ্ছে চায়না। এই চায়নাতে এটার হেডকোয়ার্টার, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার হলো চায়নাতে। তাইলে এখন দেখেন নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায়? তাহলে আমরা বুঝিয়ে ফেলেছি চায়না। তাহলে বলেন তো মস্কো কি চায়নাতে? নো, মস্কো তো হচ্ছে রাশিয়াতে। তাহলে সাংহাই এটা হচ্ছে চায়নাতে, এটা সঠিক হবে। ওয়াশিংটন এটা যুক্তরাষ্ট্রে, এটা কিভাবে সঠিক হয়? দিল্লি এটা হচ্ছে ভারতে, এটা কিভাবে সঠিক হয়? তার মানে সাংহাই। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এটা হচ্ছে চীনের সাংহাই শহরে। ঠিক আছে, সাংহাই শহরে হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর, যেটা হলো বিশ্ব ব্যাংকের প্রতিপক্ষ। আর এটা প্রতিষ্ঠা করেছেন যারা, তারা হচ্ছে ব্রিক্স। এই ব্রিক্স এরাই মূলত হচ্ছে এনডিবি প্রতিষ্ঠা করেছে। এনডিবি প্রতিষ্ঠাতা কারা? এই ব্রিক্স। এই ব্রিক্স মূলত হচ্ছে G7 এর প্রতিপক্ষ। এই সম্পর্কে আমরা পরে বলবো। তাহলে আগে এই যে নতুন উন্নয়নশীল উদীয়মান একটি সংগঠন বা ব্যাংক, এটা মূলত হচ্ছে চীনের হস্তক্ষেপে বা চীনের তত্ত্বাবধানে তৈরি এই ব্যাংকটি, এবং সারা পৃথিবীতে সারা জাগিয়েছে। এবং এটা মূলত হচ্ছে ব্রিক্সের যে 40% জিডিপি, মানে 40% যে জিডিপি, এটা কি করে, দায়িত্ব বহন করে সারা পৃথিবীব্যাপী, এটা মূলত এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে, ব্রিক্সের। তারপরে 10 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? বলেন, আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? দেখেন, এইটাও কিন্তু তৃতীয় ধাপের পরীক্ষা এসেছে। ঠিক আছে, তৃতীয় ধাপের পরীক্ষা এসেছে, প্রাইমারি সহকারী নিয়োগ পরীক্ষা 2019-এর প্রশ্ন। তাহলে বলে, এটা কি জেনেভাতে, নাকি আমস্টারডামে, নাকি দ্য হেগে, নাকি প্যারিসে? তাহলে জেনেভা এখানে হওয়ার সম্ভাবনা খুব কম। আন্তর্জাতিক আদালত একটা হচ্ছে আইসিসি, ঠিক আছে, আরেকটা হচ্ছে আইসিজে, দুইটা। এই যে আইসিজে, এটা মূলত হচ্ছে ইউএন এর, অর্থাৎ জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। আর জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। আর এই যে আইসিসি, এটা কিন্তু ইউএন এর নয়, অর্থাৎ এটা কিন্তু জাতিসংঘের সাথে সম্পৃক্ত নয়, এটা একটি স্বায়ত্তশাসিত। আর আইসিজে যেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অফ জাস্টিস, এটা হচ্ছে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। আর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এরা হচ্ছে স্বাধীন, এরা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়। তো এই দুইটারই সদর দপ্তর হচ্ছে দ্য হেগে। এই কারণে এখান থেকে প্রশ্ন আসে বেশি, এখান থেকে প্রশ্ন অনেক বেশি আসে। ঠিক আছে, তাহলে দ্য হেগ এটা হচ্ছে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর। আচ্ছা, তারপরে আমরা যাই পরের প্রশ্নে আমরা যাই। একটু বলে রাখি, যারা যারা ভর্তি হবেন তারা হচ্ছে 399 টাকা দিয়ে এক্সাম বেসে ভর্তি হতে পারেন। আর যারা হচ্ছে প্রাইমারি 20টি রেকর্ড ক্লাস ইংলিশের নিতে চান, তারা হচ্ছে 499 টাকা বিকাশ করে দেন, অথবা নগদ থেকে সেন্ড মানি করেন, তাইলে আপনাকে পাঠিয়ে দিব। আর অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন, স্ক্রিনশট এই নাম্বারে পাঠিয়ে দিবেন। হ্যাঁ, আপনি বিকাশ করবেন যে নাম্বারে, নগদও করবেন এই একই নাম্বারে, এখানেও স্ক্রিনশট করবেন একই নাম্বারে। এই নাম্বারে হচ্ছে 399 টাকা দিলে আপনি এই সুযোগটা পাচ্ছেন। 499 টাকা দিয়ে রেকর্ড ক্লাসগুলো পাচ্ছেন, আর ফাউন্ডেশন কোর্সটা পাচ্ছেন আপনি 750 টাকা দিয়ে, আর সবগুলো কোর্স আপনি পাবেন 999 টাকা দিয়ে। ঠিক আছে, এই নিচে দেওয়া নাম্বারটিতে
টাকা পাঠিয়ে হচ্ছে আপনি আমাদের সাথে যুক্ত হবেন। এবার আসেন পরের প্রশ্নে। পরের প্রশ্নটা আমরা একটু দেখে নিই। আইএমএফ এর পুনরূপ কি? এটা দেখেন বিভিন্ন পরীক্ষাতে আসে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটা হচ্ছে বিশ্ব ব্যাংকের সদস্য হতে হলে আগে আইএমএফ এর সদস্য হতে হয়। বিশ্ব ব্যাংকের সদস্য হতে হলে আইএমএফ এর সদস্য হতে হয়। এই প্রশ্নটা দেখেন 2019 সালে প্রাথমিকের 4র্থ ধাপে এসেছে। তাহলে বলেন তো এটা কোনটা হবে? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, হ্যাঁ হতে পারে। ইন্টারন্যাশনাল মার্কেটিং ফোরাম, না এটা হবে না, মার্কেটিং ফোরাম নয়। তারপর ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ফেডারেশন, এটা হবে না। তাহলে ইন্টারন্যাশনাল মেরিটাইম ফেডারেশন, এটা হচ্ছে না। তাহলে সঠিক অ্যান্সার কোনটা বলেন? সঠিক অ্যান্সার হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা হচ্ছে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডই হচ্ছে মূলত আইএমএফ, যেটা হচ্ছে আইএমএফ হচ্ছে বিশ্ব ব্যাংকের সাথেই প্রতিষ্ঠিত একটি জোট। অর্থাৎ 1944 সালে একটা সম্মেলন হয়েছিল যুক্তরাষ্ট্রের ব্রিটন উডে। এই যে ব্রিটন উড নামক একটা জায়গা আছে যুক্তরাষ্ট্রে, এই ব্রিটন উড সম্মেলন হয় 1944 সালে। সেখানে কথা থাকে যে আমরা অর্থনৈতিক জোট গঠন করব। একটা হচ্ছে আইএমএফ আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে? তো এই যে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ, এটা কোন সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে? সেটা হচ্ছে ব্রিটন উড সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। যার কারণে মানে এখান থেকে অর্থনৈতিক জোট, এখান থেকে প্রশ্ন আসে প্রচুর। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এই তারপর দেখি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলা আছে নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? নাসা ন্যাশনাল এরোনটিক্স স্পেস অফ অরবিট্রেশন। বুঝতে পারছেন এটা মহাকাশের সাথে সম্পর্কিত নাকি বিশ্ব পরিবেশ? বিশ্ব পরিবেশের সাথে না। শুধু বিজ্ঞান গবেষণা হয় তো শুধু বিজ্ঞান না, এখানে গোয়েন্দা তো নাই। এটা হচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা, ঠিক আছে? তাহলে নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? এটা হচ্ছে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। এই প্রশ্নটাও আপনার 2019 সালে এসেছে প্রাথমিকে। 2019 সালের প্রশ্ন। তারপর দেখেন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? আচ্ছা, বিশ্বের সবচেয়ে বড় যে জোট সেটা হচ্ছে জাতিসংঘ। এটা সদর দপ্তর কোথায়? অনেকে জানেই না। এটা কি লন্ডনে হবে নাকি ওয়াশিংটনে হবে নাকি নিউ ইয়র্ক হবে না প্যারিস হবে? তো লন্ডন এটা যুক্তরাজ্যের রাজধানী, ফ্রান্সের রাজধানী প্যারিস, এই দুইটা তো হবে না আমরা নিশ্চিত। কারণ এই যে জাতিসংঘ বা ইউএন, এটা কিন্তু যুক্তরাষ্ট্রে অবস্থিত। তাহলে যুক্তরাষ্ট্রের আমরা দুইটা শহর দেখতে পাই, একটা হচ্ছে ওয়াশিংটন আর একটা হচ্ছে নিউ ইয়র্ক। এই যে ওয়াশিংটন এবং নিউ ইয়র্ক, এই দুইটার মধ্যে হচ্ছে আমাদের ঘটকা। এখন কোথায় মূলত জাতিসংঘের সদর দপ্তর আপনারা জানেন কি না? বাহ, আমাদের একটু দেখি কমেন্টগুলো পড়ি। আমাদের ভাইয়েরা বোনেরা এবং অ্যান্সার করছেন। আপনাদের অ্যান্সারগুলো না পড়লে কেমন হয়? ইউসুফ আলী, তারপর উম্মে হানিব রহমান, তারপরে হচ্ছে আদিবা তাসনিম, নাসরিন আক্তার, সুরবি আপু, তারপর হচ্ছে লাবলু খান, হ্যাঁ ওবায়দুর রহমান, তারপর যে তাফসা ইসলাম। বাহ, অনেকে অ্যান্সার সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে ওয়াশিংটনে নয়, কিন্তু এটা কোথায় হবে? এটা নিউ ইয়র্কে হবে। নিউ ইয়র্কে হচ্ছে এটার সদর দপ্তর। নিউ ইয়র্কে হলো এটা সদর দপ্তর। আর যদি বলতো ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক, তখন হতো ওয়াশিংটনে, ঠিক আছে? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর হলো ওয়াশিংটনে। কিন্তু যখন বলা হবে জাতিসংঘের সদর দপ্তর কোথায়, তখন হবে কোথায়? তখন হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। তো এই হলো বিষয়। এবার আপনাদেরকে পরের যে প্রশ্নটা এটা একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি? পৃথিবীর সবচেয়ে সংবাদ সংস্থার নাম কি? কোন নাম্বারে টাকা পাঠাবেন? কোন নাম্বারে টাকা পাঠাবেন বলতে এই যে এই নাম্বারে, ঠিক আছে? এই নাম্বারে হচ্ছে আপনি 999 টাকা পাঠাবেন। আর শুধু এক্সাম বেসের জন্য আপনি 399 টাকা পাঠাবেন। এক্সাম বেসের জন্য 399 টাকা, আর 999 টাকা হচ্ছে আপনার ইংলিশের রেকর্ড ক্লাস, ফাউন্ডেশন কোর্স সবগুলো আপনি পেয়ে যাবেন 999 এর মধ্যে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম আমরা, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের
চতুর্থ ধাপের প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করছি, কোন ধরনের প্রশ্নগুলো এসেছে। তো দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি? দেখছেন মশা বৈশা এটা অ্যান্সার দিয়ে ফেলতেছে, মানে মশা বিরক্তিকর। তাহলে বলেন, পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি? রয়টার্স নাকি বিবিসি, সানা নাকি তাস? অনেকেই আন্দাজে অ্যান্সার করে ফেলবেন বিবিসি। কারণ কি, বিবিসিটা আপনি শোনেন বলে, বিবিসি ইংরেজিতে খবর পড়ে বলে। তাহলে ওগুলো কি ইংরেজিতে খবর পড়ে না? পড়ে তো। সুতরাং সানাও হবে না, সিরিয়ার সানাও হবে না, হ্যাঁ, রাশিয়ার তাসও হবে না। তার মানে সঠিক অ্যান্সার কোনটা হবে? এই সেই রয়টার্স, যেটা ইংল্যান্ডে প্রতিষ্ঠা হল, যেটা যুক্তরাষ্ট্রে হচ্ছে এটা সদর দপ্তর। ইংল্যান্ডের প্রতিষ্ঠা হলেও যুক্তরাষ্ট্রে হচ্ছে এটা সদর দপ্তর। তো এই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থা রয়টার্স। পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি? রয়টার্স। আচ্ছা, দেখেন এই প্রশ্নের অ্যান্সারটা দেখেন। এসডিজি লক্ষ্যমাত্রা, এসডিজি লক্ষ্যমাত্রা কোন ঐতিহ্য এলাকা ঘোষণা করে থাকে? কোন ঐতিহ্য এলাকা বা সংস্থা ঘোষণা করে থাকে? দেখেন 18 সালেও আসছে এখান থেকে প্রশ্ন, আবার 19 সালেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে এসডিজি থেকে। দেখছেন, তার মানে এখান থেকে আপনি এবারও প্রশ্ন পাবেন। তাহলে এটা কি হবে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নাকি ইউনাইটেড ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম নাকি ইউনিসেফ নাকি আপনার ইউনেস্কো? এটা কোনটা হবে? এসডিজির লক্ষ্যমাত্রা কোন ঐতিহ্য এলাকা ঘোষণা করে? বলেন তো। আচ্ছা, আমাদের অনেকেই অ্যান্সার করার চেষ্টা করছেন, অনেকে অ্যান্সার করছেন, অনেকে বলছেন ক, ক, খ, খ। ঐতিহ্য, এসডিজির লক্ষ্যমাত্রা ঐতিহ্য মানে মানে ওয়ার্ল্ড হেরিটেজ বলি না আমরা, হেরিটেজ গুলো ঘোষণা করা হচ্ছে কি? ইউনেস্কো। ইউনেস্কো যেমন আমাদের সুন্দরবন, তারপর হচ্ছে আমাদের ওই যে বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ, তারপর নওগাঁর পাহাড়পুরের বৌদ্ধ বিহার বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করেছে যে সংস্থা, সেটার নাম হলো ইউনেস্কো। সুতরাং এই বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে বা এসডিজি এর ঐতিহ্য ঘোষণা করে যে সংস্থা, সেটা কিন্তু ইউনেস্কো হবে। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভারত নাকি ভুটান? ভুটান হবে। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি ভুটান দিয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এই যে বিষয়গুলো। তারপরের প্রশ্ন আসেন, জাতিসংঘের অঙ্গ সংস্থা 9 কোনটি? বিশ্ব খাদ্য সংস্থা নাকি আন্তর্জাতিক আদালত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নাকি আন্তর্জাতিক রেড ক্রস? বলেন, অ্যান্সার করতে থাকেন। হয়েছে? জাতিসংঘের অঙ্গ সংস্থা 9 কোনটি? বিশ্ব খাদ্য সংস্থা, অবশ্যই সেটা অঙ্গ সংস্থান। তারপরে আন্তর্জাতিক আদালত, অবশ্যই এটাও। তার বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অবশ্যই এটাও। তারপরে 9, এখানে কি বল? জাতিসংঘ অঙ্গ সংস্থা 9 যেহেতু বলেছে, তার মানে এটাই হচ্ছে ব্যতিক্রম। সুতরাং আন্তর্জাতিক রেড ক্রস যেটা, এটাই হচ্ছে এখানে সঠিক অ্যান্সার হবে। এই তো অনেকে অ্যান্সার করেছে আন্তর্জাতিক রেড ক্রস। থ্যাংক ইউ শামীম রেজা, আব্দুল হালিম, তারপরে সাদিয়া আফরিন, রেজওয়ান। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি ভাইয়া, 999 টাকার কোর্স। 999 টাকা মানে হচ্ছে ফাউন্ডেশন কোর্স, মানে ইংলিশের বেসিক যাদের দুর্বলতা আছে তাদের জন্য। তারপরে হচ্ছে যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, আপনি 25-এর মধ্যে মিনিমাম 20 পাবেন, এরকম যদি আপনার টার্গেট থাকে, জাস্ট 20টা ক্লাস করুন, 20টা ক্লাস 20 পেয়ে যাবেন ইনশাল্লাহ। তারপরে হচ্ছে আপনার এই যে এক্সাম ব্যাচ, এই সবগুলার সমন্বয় হচ্ছে আপনার 999 টাকা। ঠিক আছে, যে নাম্বারে পাঠাবেন, এই যে উপরে দেওয়া নাম্বারটিতে পাঠাবেন, পাঠালে আমরা হচ্ছে আপনাকে যুক্ত করে দিব। আর যদি শুধু পরীক্ষা দিতে চান, যে ভাই আমি শুধু প্রাথমিকের কোর্সটাতে আমি ভর্তি হয়ে আমি শুধু পরীক্ষা দিব,
তাইলে আপনাকে দিতে হবে কত? 399 টাকা। দেখেন, 399 টাকা এটা আসলে বড় কথা না। বড় কথা হচ্ছে আপনার নিজেকে আপনি যুক্ত করলেন এবং প্রাথমিকে নিজেকে এক ধাপ এগিয়ে ফেললেন। আপনারা অনেকেই পড়াশোনা শুরুই করেন নেই, আবার অনেকেই কোন জায়গা থেকে শুরু করছেন। অনেকে মনে করেন কয়েক পেজ পড়ার পর আমি অনেক কিছু পারি। কতটুকু পারে এটা পরীক্ষার মাধ্যমেই আসলে প্রমাণ করতে হয়। সেই জন্য বলছি আপনার জন্য এই পরীক্ষা দেওয়াটা জরুরি। আচ্ছা, এবার আসেন আমাদের কোন দেশটি বিমস্টেক এর সদস্য নয়? কোন দেশটি বিমস্টেক এর সদস্য নয়? বাংলাদেশ, পাকিস্তান, ভারত নাকি থাইল্যান্ড? আমরা একটু আগে একবার প্রথম দিকে আলোচনা করেছিলাম বিমস্টেক কি। বিমস্টেকটা কি? বিমস্টেকটা মূলত হচ্ছে বঙ্গোপসাগরের তীরবর্তী রাষ্ট্রগুলো নিয়ে একটা জোট। বঙ্গোপসাগরের তীরবর্তী রাষ্ট্রগুলোর একটি অর্থনৈতিক ও প্রযুক্তিগত জোট। তো এখানে সদস্য দেশ আছে কয়টি? এটা টোটাল মেম্বার বা সদস্য রয়েছে 60টি দেশ। এই 60টা দেশের মধ্যে যেমন আমাদের বাংলাদেশ আছে, ঠিক আছে, তারপর হচ্ছে কি ভারত আছে, তারপরে থাইল্যান্ড আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার নেপাল আছে, ভুটান আছে, এভাবে হচ্ছে আপনার 60টি দেশ। তাহলে এই 60টা দেশের মধ্যে আপনার নাই মুসলিম দেশগুলো। মুসলিম একটা দেশ আছে, যে দেশের নাম হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের নাম কিন্তু এই 60টার মধ্যে নাই। ঠিক আছে, আরেকটা দেশ বললাম দক্ষিণ এশিয়ার মালদ্বীপ, ওটাও কিন্তু নাই। সুতরাং বাংলাদেশ এটা সদস্য, ভারত বিমস্টেকের সদস্য, থাইল্যান্ডও কিন্তু বিমস্টেকের সদস্য। সদস্য নয় কে বলেন? পাকিস্তান। সুতরাং সঠিক অ্যান্সার হবে এখানে পাকিস্তান। ক্লিয়ার না? ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, ক্লিয়ার 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 ক্লিয়ার। ঠিক আছে, আমাদের নাসরিন আক্তার বলছেন থাইল্যান্ড। না, থাইল্যান্ড কেন হবে বোন? থাইল্যান্ড না, এটা হচ্ছে পাকিস্তান। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, নেপাল, ভুটান, মিয়ানমার, এভাবে হচ্ছে আপনার 60টি দেশ। সেন পরের প্রশ্নটা আমরা একটু দেখে নেই। কোন দেশ ব্রিক্স গ্রুপের অন্তর্ভুক্ত না? রাশিয়া, ব্রিটেন, ভারত, দক্ষিণ আফ্রিকা। আমরা একটু দেখে নেই ব্রিক্স, BRICS, ব্রিক্স। প্রথমে ছিল হচ্ছে ব্রিক, 2009 সালে ছিল কি ব্রিক। পরবর্তীতে আবার যুক্ত হয় এস, মানে সাউথ আফ্রিকা। তো এই যে বিতে কি বলেন তো? বিতে হচ্ছে ব্রাজিল, ঠিক আছে, ব্রাজিল। তারপর আরতে হচ্ছে রাশিয়া, ঠিক আছে, রাশিয়া। আর আইতে হচ্ছে ইন্ডিয়া। তারপর সিতে হচ্ছে চায়না, এরে হচ্ছে গুরু, চায়নাই মূলত হচ্ছে মেইন। আর এসতে হচ্ছে সাউথ কোরিয়া, সরি সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা, নেলসন ম্যান্ডেলার দেশ। এরা মূলত এই ব্রিক্স নামে জোটটা প্রতিষ্ঠা করেছে। এই যে ব্রিক্স, এটা কাদের অপোজিট বা প্রতিপক্ষ? মনে রাখবেন, এটার প্রতিপক্ষ হচ্ছে G7। G7 এর প্রতিপক্ষই মূলত হচ্ছে এই ব্রিক্স। ঠিক আছে, ব্রিক্স প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হচ্ছে G7 কে ঠেকানোর জন্য। G7 হচ্ছে শিল্পোন্নত রাষ্ট্রগুলো নিয়ে গঠিত জোট। এদের ব্রাজিল চিন্তা করলো যে আমি তো ছোট রাষ্ট্র না, বড় রাষ্ট্র। রাশিয়া বললো যে আমাকে তারা বাদ দিয়ে ফেললো, এই জন্য রাশিয়া 14 সালে এখানে চলে আসছে। তারপর ইন্ডিয়া, এরা তো হচ্ছে অনেক বড় রাষ্ট্র। চায়না সারা পৃথিবীকে ডমিনেট করছে। নেলসন ম্যান্ডেলার দেশ সাউথ আফ্রিকা, জোহান্সবার্গ, কিমবার্লি এখানে। অথচ এখানে এই G7 গ্রুপ 7 মধ্যে তাদের জায়গা নাই। এই কারণে জিদ করেই তারা মূলত হচ্ছে ব্রিক্স নামের জোটটা প্রতিষ্ঠা করেছে। সুতরাং বুঝতে পারছেন এখানে আসলে কারা, কোন দেশটি নাই। এখানে নাই যে রাষ্ট্রটা, সেটা হচ্ছে ব্রিটেন। যারা যারা ব্রিটেন দিয়েছেন তাদেরটাই সঠিক হয়েছে। ব্রিটেন যারা দিয়েছেন সঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ব্রিটেন ব্রিটেন বলছেন, ঠিক আছে, আপনারটা সঠিক হয়েছে, সঠিক অ্যান্সার করেছেন। তারপরে আমরা একটু দেখে নেই কি আছে। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী?
এটা মূলত একটা সরকারি সিকিউরিটি গ্রুপ আর কি, ঠিক আছে, সরকার নিরাপত্তা দেওয়ার জন্য একটা জোট। তো ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? এটা ভারতের, নেপালের, ইরানের নাকি মালয়েশিয়ার? মনে রাখবেন, কালো পোশাক পরে বিভিন্ন অভিযানে বের হয় বলে এদেরকে ব্ল্যাক ক্যাট, মানে দেখতে বিড়ালের মতো মনে হয়, এই কারণে ব্ল্যাক ক্যাট নাম দিয়েছে ভারতের এই সিকিউরিটি গ্রুপটি, ভারতের এই গোয়েন্দা সংস্থাটি। ঠিক আছে, এটা ইন্ডিয়ার। জি ঠিক বলেছেন। অনেকে আবার ব্রিটেন বলছেন কেন? আব্দুল্লাহ সরকার ব্রিটেন বলেছেন। হ্যাঁ, বৃষ্টি সরকার সঠিক বলেছেন। রেজা আপনারটা সঠিক হয়েছে। তাহলে কোনটা হবে? ভারত, ভারতের হবে ব্ল্যাক ক্যাট, ভারতের। তারপর আসি, আমি আবারও একবার শেষ মুহূর্তে চলে আসছি আমার ক্লাসের। আমি অফারটা ক্লাস চলাকালীন সময় কিন্তু 399 টাকা এক্সাম বেসের, হ্যাঁ 399 টাকায় হচ্ছে নিচে দেয়া নাম্বারে আপনি বিকাশ নগদ করে অ্যাড হবেন আমাদের সাথে, আমরা অ্যাড করে দিব। আপনি জাস্ট পেমেন্টার লিখে দিবেন, ঠিক আছে, এখানে পেমেন্টার লিখে দিবেন, আমরা আপনাকে অ্যাড করে ফেলবো। আর কেউ যদি ইংলিশের 20টা ক্লাস করে 20 মার্ক নিশ্চিত করতে চান, তাহলে সে দিবেন 499 টাকা বিকাশে, এই নাম্বারেই। আর কেউ যদি ফাউন্ডেশন কোর্স, ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে চায়, তাহলে 750 টাকা। ফাউন্ডেশন কোর্সের মধ্যে টোটাল ক্লাস পাবেন 140টা। তো আপনাকে এই সম্পূর্ণ কোর্সগুলো যদি বলেন যে আমি এটা তো চাই, এটা তো চাই, আবার এই যে প্রাইমারি লাস্ট মিশন এক্সাম বেসে ভর্তি হতে চাই, তাহলে আপনাকে দিতে হবে কত? 999 টাকা। তাহলে আপনি সব সার্ভিস উন্মুক্ত, সব সার্ভিস আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। তাহলে আমরা যাব হচ্ছে পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখেন, এখানে বলা আছে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? জাতিসংঘের সদস্যপদ পাওয়ার জন্য স্বাধীনতার পরের বছরেই বাংলাদেশ আবেদন করেছিল, কিন্তু সেই বছর চীন ভেটো দেওয়ার কারণে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে পারেনি। তাহলে জাতিসংঘের সদস্য হয়েছে কবে? 74, 75, 76, 77? তাহলে আবেদন করেছিল 1972 সালে। তো 72 সালে ভেটো দেয় কে? চায়না। এই চায়না ভেটোর কারণে ওই বছর আর হতে পারে না। পরে 2 বছর পরে 1974 সালে 136তম সদস্য দেশ হিসাবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে বলেন? 1974। ইয়েস, ঠিক বলেছেন। জি স্যার, নামাজের ব্রেক দেন। জি এখনই, আমি ক্লাস প্রায় শেষ, চলে আসছি। আমাদের প্রিয় ভাই বোন যারা হচ্ছে প্রস্তুতি নিচ্ছে আর কি ভর্তি হওয়ার জন্য, তাদের জন্যই আমি লাইভটা এখনো সচল রেখেছি, ঠিক আছে। তারা হচ্ছে এই নাম্বারে টাকা পাঠিয়ে ভর্তি হয়ে যাক, ঠিক আছে। তাদের জন্য মূলত আমি নামাজের বিরতি তো অবশ্যই, নামাজের বিরতি অবশ্যই আপনারা পাবেন। তারপরে আমরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার পাইলাম কোনটা? 1974 সাল। তারপরে আমরা আরেকটা প্রশ্ন দেখি, কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল? কয়টা দেশ নিয়ে? আমরা জানি জাতিসংঘ সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে সংবিধান তৈরি করে। এরপরে 50টা দেশ প্রথমে বৈঠক করেছিল, পরে পোল্যান্ড আইসা যুক্ত হয়। টোটাল 51টি দেশ নিয়ে জাতিসংঘ তার যাত্রা শুরু করেছিল। তাহলে 48, তারপর এটা ভুল, 50 এটাও ভুল। সঠিক অ্যান্সার কোনটা হবে? 51টি। এই প্রশ্নটা দেখেন প্রাথমিকে আসছে, সুতরাং জাতিসংঘ থেকে আপনার প্রশ্ন আসবেই। 51টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল 1945 সালে। 1945 সালে 24 অক্টোবর জাতিসংঘ তার যাত্রা শুরু করেছিল। তারপর আসি, সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? সার্ক, আচ্ছা বলেন, সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? এটা একবারে সহজ। সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার মানে এটার সদর দপ্তরটা বা প্রতিষ্ঠা কালটা এটা ঢাকাতে হয়েছিল, আর প্রতিষ্ঠা কালটা হচ্ছে 85। ঢাকার সাথে শুধু 85 আছে, শুধু এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। যদিও এটা স্বপ্ন দেখা হয়েছিল
1980 সালে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে উনি এটা প্রতিষ্ঠা করে যেতে পারেননি। এরশাদ সরকারের আমলে 1985-এ এই সার্ক প্রতিষ্ঠা লাভ করেছিল, কিন্তু এর স্বপ্ন দেখেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওকে, তারপরে জাতিসংঘ দিবস কবে? জাতিসংঘ দিবস কবে এটা আশা করি সবাই পারবেন। জাতিসংঘ দিবস কবে দেখে অ্যান্সার করেন। জাতিসংঘ দিবস কবে? জি ঠিক বলছেন, 51টি দেশে। কারণ হ্যাঁ, জাতিসংঘ দিবস কবে? 23 অক্টোবর, 24 অক্টোবর, 25 অক্টোবর। দেখেন এই প্রশ্ন কিন্তু আমি বানাই নাই, এটাও কিন্তু প্রাইমারিতে আসছে। ঠিক আছে, এই যে আপনারা অবহেলা করেন যারা, তাদের জন্য কিন্তু বিপদ। সুতরাং যারা যারা 24 অক্টোবর দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে, 24 অক্টোবর যারা দিয়েছেন তাদেরটাই সঠিক হয়েছে। ঠিক আছে, আর যারা হচ্ছে আমাদের কোর্সে যুক্ত হতে চান, আমি আবারও একটু স্মরণ করিয়ে দেই, যারা প্রাইমারির মিশন ইংলিশ রেকর্ড কোর্সটা, অর্থাৎ প্রাইমারির জন্য 20টা ইংলিশের রেকর্ড ক্লাস আছে, যে 20টা রেকর্ড ক্লাস থেকে আপনি 20 নাম্বার পেয়ে যাবেন। এই 20টা ক্লাস রেকর্ড পেতে আপনাকে 499 টাকা নিচে দেওয়া নাম্বারে বিকাশ করতে হবে, অথবা নগদে সেন্ড মানি করে স্ক্রিনশট দিতে হবে। আর আপনি যদি ইংলিশে দুর্বল হয়ে থাকেন, তাহলে ইংলিশ ফাউন্ডেশন কোর্সে 140টা ক্লাস আপনি এখানে পেয়ে যাবেন 750 টাকায়। ঠিক আছে, 750 টাকা আপনি পেয়ে যাবেন। তারপর আরেকটা কোর্স আছে, সেটা হচ্ছে আপনারা যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন তাদের জন্য হচ্ছে এক্সাম বেস 399 টাকা। তাহলে এক্সাম বেসে যদি ভর্তি হন তাহলে 399 টাকা এই মুহূর্তে ভর্তি হলে এই নিচে দেওয়া নাম্বারটিতে আপনি বিকাশ অথবা নগদে সেন্ড মানি করবেন, করে পেমেন্ট ডান লিখবেন। ঠিক আছে, অথবা স্ক্রিনশট দিয়ে দিবেন, স্ক্রিনশট দিয়ে দিতে হবে আপনাকে। তাহলে আমরা একটা সিক্রেট গ্রুপে আপনাকে অ্যাড করে দিব, আর আপনি এখান থেকে পরীক্ষাগুলো দিতে পারবেন, ক্লাসগুলো করতে পারবেন। আমরা 18টা পরীক্ষা নিচ্ছি আপনার এই প্রাথমিকের পরীক্ষার আগ পর্যন্ত 18টা পরীক্ষা আমরা এখান থেকে পরিচালনা করব। এর মাধ্যমে আপনি নিজেকে যাচাই করতে পারবেন এবং কি আপনার টপিকগুলো গুছাতে পারলেন। তারপরে হুবহু প্রাইমারি পরীক্ষা আসে এরকম 11টা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। মানে কিভাবে প্রশ্নগুলো হয়, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, যে প্রশ্নগুলো যেভাবে আসে ঠিক সেইভাবে আমরা হচ্ছে এগুলো ডিজাইন করেছি। সুতরাং মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ, আপনাকে এটা করতে হবে। জি, আপনারা ভর্তি হতে থাকেন। হ্যাঁ, আমি আসছি। আপনারা যারা ভর্তি হতে চান ভর্তি হয়ে নেন, আমি আছি।